ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমার নাম ডক্টর তুষ্টি গাঙ্গুলি, আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেই বিষয়টাকে বলা হয় এমডিএস অথবা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। এবার নামটাই প্রথমেই একটু গন্ডগোলে, এত বড়সড় একটা নাম, ভাবছেন কি না কি। সোজা সত্যি কথা বলতে গেলে এটা হচ্ছে যে মজ্জারস যেখানে আমাদের রক্তটা তৈরি হয় সেই মজ্জারসটা ডিফেক্টিভ হয়ে গেছে। সোজা ভাষায় বোঝাতে গেলে ব্যাপারটা তাই। এই এমডিএস অ্যাকচুয়ালি একটা অসুখ নয়, এটা একটা গ্রুপ অফ ডিসঅর্ডার্স। তার একটা বিশাল স্পেকট্রাম আছে। কিছু কিছু এমডিএসকে আমরা বলি লো রিস্ক এমডিএস, আর কিছু কিছু এমডিএসকে আমরা বলি হাই রিস্ক এমডিএস। এবার এই লো রিস্ক আর হাই রিস্কটা কিসের রিস্ক? আপনাকে জানতে হবে যে কিসের রিস্ক। রিস্কটা হচ্ছে যে এই যে ম্যারো ফেলিয়ার বা ম্যারোটা খারাপ হয়ে গেছে, এটা ব্লাড ক্যান্সারের দিকে যেতে পারে কি পারে না তার রিস্ক কতটা, এইভাবে ভাগ করা হয়েছে জিনিসটাকে। যেটা লো রিস্ক এমডিএস সেগুলোর নেক্সট 5 থেকে 10 বছরের মধ্যে ক্যান্সারের দিকে টার্ন নেওয়ার সম্ভাবনাটা খুব কম। আর যেগুলো হাই রিস্ক এমডিএস সেগুলোর ক্যান্সারের দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা খুব বেশি নেক্সট 2 থেকে 3 বছরের মধ্যে। ব্রডলি আমরা এইভাবে এমডিএসটাকে ক্লাসিফাই করতে পারি। এবারে এমডিএস কীরকমভাবে প্রেজেন্ট করে, অর্থাৎ সিমটম কি কি হতে পারে? রক্তের যে কোনো রোগের মতোই এমডিএসটা রক্তাল্পতা নিয়ে প্রেজেন্ট করতে পারে, মানে সিম্পল আপনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তার আগে বলে রাখি এমডিএস প্রধানত এল্ডারলি বা বয়স্ক মানুষদের অসুখ। 60, 70, 75 এর ওপরেই বেশিরভাগ ক্ষেত্রে এমডিএস দেখা যায়, অন্তত বিদেশে তাই। আমাদের দেশে আমরা দেখি যে 45-55তেও এমডিএস পেশেন্টদের পাওয়া যেতে পারে। আমরা বাচ্চাদের মধ্যেও এমডিএস পাই, যদিও সেটা অত্যন্ত রেয়ার। তো বেশিরভাগ ক্ষেত্রে মধ্যবয়স্ক বা একটু বয়স্ক মানুষদের মধ্যে এই সমস্যাটা যদি দেখা দেয় যে বারে বারে রক্ত দিতে হচ্ছে, আপনি ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, ডাক্তারবাবু বলছেন হিমোগ্লোবিনটা 4-এ নেমে গেছে, 2টো ব্লাড দিয়ে দিন। আপনি 2টো ব্লাড দিলেন, মা বা বাবা তাকে বাড়ি নিয়ে চলে গেলেন, আবার দেখলেন 3 মাস পরে আবার রক্ত কমে যাচ্ছে, আপনি আবার এলেন, আবার রক্ত দিলেন। তখন মনে প্রশ্নটা জাগছে যে বারে বারে রক্তটা কমছে কেন? এই কারণে কমছে যে বোন ম্যারোর ভেতরে, মজ্জারসের ভেতরে রক্তটা তৈরিই হচ্ছে না। আপনি বাইরে থেকে যেটা দিচ্ছেন সেটার আয়ু 2 থেকে 3 মাস, সেটাই থাকছে, তারপরে আবার কমে গিয়ে 0-র দিকে চলে যাচ্ছে। তখন পেশেন্ট সিমটোম্যাটিক হয়ে যাচ্ছেন, শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপিয়ে পড়ছেন, কাজকর্ম করতে পারছেন না, শুয়ে থাকছেন, তখন আপনি আবার ডাক্তারবাবুর কাছে চলে আসছেন, বা মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে ডায়াগনোসিস করতে হবে যে এটা এমডিএস হতে পারে কিনা। কারণ এমডিএস ছাড়াও এই বয়সে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া বা অন্যান্য কারণেও কিন্তু রক্ত কমে যেতে পারে। তাহলে ডায়াগনোসিসটা করে আমার সুবিধা কি? যে আমি জানতে পারছি কি হলো। শুধু তাই নয়, এমডিএস ডায়াগনোসিস করতে পারলে এমডিএসের চিকিৎসা করা সম্ভব। চিকিৎসায় কিউরেবল করতে গেলে এমডিএসকে আপনাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে, যেহেতু এগেইন এটা ম্যারোর অসুখ। যেহেতু বেশিরভাগ পেশেন্টই বয়স্ক পেশেন্ট হন, মোস্ট অফ দ্য টাইমস আমরা ট্রান্সপ্লান্টটা করে উঠতে পারি না। কারণ বয়স্ক পেশেন্টরা 60 বছর বা 70 বছরের উপরে যাদের বয়স, তারা এই ট্রান্সপ্লান্ট প্রসিডিওরটা হয়তো সহ্য করতে পারবেন না। কিন্তু তার মানে এই নয় যে তারা চিকিৎসা নিতে পারবেন না। এবারে ডায়াগনোসিস করতে হবে চিকিৎসা করার আগে। ডায়াগনোসিস করতে গেলে আমাকে বোন ম্যারো পরীক্ষা করতে হবে। এবার যখনই আমরা বোন ম্যারো পরীক্ষা করতে যাই, এই প্রশ্নটা আমরা অনেকবার পাই যে আচ্ছা উনি তো 80 বছর বয়স, উনি কি বোন ম্যারোটা সহ্য করতে পারবেন? উনি কি বোন ম্যারোটা নিতে পারবেন? তার উত্তরে বলি যে বোন ম্যারোর প্রসিজিওরটা কি আগে সেটা বুঝুন। এটা কিছুই নয় যে কোমরের হাড়ে একটা সরু ছুঁচ ফুটিয়ে সেখান থেকে একটু রস নেওয়া হয়। তার আগে সেই জায়গাটাকে অবশ করে লোকাল অ্যানাস্থেসিয়া করে আমরা রসটা নিই। তো তাহলে বুঝতেই পারছেন যে যেমন ধরুন একটা মাইনার অপারেশনের মতন, ধরুন আপনার শরীরে একটা ছোট ফোড়া হয়েছে বা আপনার দাঁতে একটু পুঁজ হয়েছে, তাহলে আপনি কি সেই ডাক্তারের কাছে গিয়ে দাঁতের পুঁজটা তোলাবেন না বা সেই ফোড়াটা কাটাবেন না? তাহলে তো সেটা থেকে যাবে, শরীরের ক্ষতি করবে।
সিমিলারলি এটা কিন্তু ডায়াগনস্টিক প্রসিজিওর উইচ ইজ ভেরি সিম্পল। এটা পেশেন্টের বেড সাইডে করা যেতে পারে, মানে হাসপাতালের বিছানায় শুয়ে করা যেতে পারে। ইভেন আমরা যেটা করি যে পেশেন্টদেরকে ডে কেয়ারে ভর্তি করি, মানে সকালবেলায় এলেন, বোন ম্যারোটা হলো, একটু রেস্ট নিলেন, আবার বাড়ি চলে গেলেন। বোন ম্যারো করার জন্য হাসপাতালে ভর্তি থাকার কোনো প্রয়োজন নেই, ওটিতে নিয়ে যাওয়ারও খুব একটা দরকার নেই। তবে হ্যাঁ, আমরা কিছু প্রিকশনস নিয়ে বোন ম্যারোটা অবশ্যই করব। সেই প্রিকশনগুলো নিয়ে যদি বোন ম্যারো করা হয়, ইট ইজ অ্যান এক্সট্রিমলি সেফ প্রসিজিওর, একদম কোনো অসুবিধা হয় না। এটা করার পরে আমরা কিছু কিছু পরীক্ষা করব, বোন ম্যারোর অ্যাসপিরেশন, বায়োপসি এবং কিছু মলিকুলার স্টাডিজ করতে হয়। করার পরে জানা যায় যে এটা লো রিস্ক না হাই রিস্ক। লো রিস্ক এমডিএস এর ক্ষেত্রে দেখতে হবে যে সিমটমটা কী ধরনের হচ্ছে, মেনলি অ্যানিমিয়া হচ্ছে না ডাব্লিউবিসি কাউন্ট কমছে না প্লেটলেট কাউন্ট কমছে। অ্যাকর্ডিং টু দ্যাট আলাদা আলাদা ওষুধ আছে, ট্রিটমেন্ট আছে, কিছু ওরাল ওষুধ আছে, কিছু ওষুধ আবার ইনসুলিনের মতন ছোট ছোট ইঞ্জেকশন হয়, সেগুলো দেওয়া যেতে পারে এবং দিয়ে লো রিস্ক এমডিএস এর ক্ষেত্রে পেশেন্টরা বহু বছর সুস্থ থাকতে পারেন। হাই রিস্ক এমডিএস অন দ্য আদার হ্যান্ড ইজ আ সিরিয়াস ইলনেস। হাই রিস্ক এমডিএস এর ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব পেশেন্টকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করানোর, কারণ এরা অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ব্লাড ক্যান্সার বা AML এর দিকে চলে যেতে পারেন। সেটা যাতে না হয় তার জন্য অবশ্যই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা দরকার। হ্যাভিং সেড দ্যাট, বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা সবার ক্ষেত্রে ফিজিবল হয় না, বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে। তখন এগেইন কিছু ওষুধপত্র আছে, ইঞ্জেকশন ছোট ছোট স্যালাইনের মাধ্যমেও দেওয়া যায়, অনেক সময় সেটা পেটে ইঞ্জেকশন যেমন করে ইনসুলিন দেয় ঠিক সেইভাবে দেওয়া যায়। 5 থেকে 7 দিন দিতে হয়। সেটার জন্য আপনি হাসপাতালে ভর্তি থেকেও করতে পারেন, ডে কেয়ারের মাধ্যমেও করতে পারেন। করার পরে সারা মাস আপনি বাড়িতে থাকলেন, আবার পরের মাসে গেলেন। এরকম একটা চিকিৎসা পদ্ধতি কিন্তু রয়েছে। এই চিকিৎসা করার ফলে ইভেন হাই রিস্ক এমডিএস পেশেন্টরা বেশ কয়েক বছর যথেষ্ট মিনিংফুল লাইফ লিড করতে পারেন। মিনিংফুল লাইফ বলতে কি না, রক্ত কমছে না, রিপিটেডলি রক্ত দিতে হচ্ছে না, সিমটোম্যাটিক অ্যানিমিয়া হচ্ছে না, ইনফেকশনস হচ্ছে না, পেশেন্টকে আপাত দৃষ্টিতে দেখে বোঝা যাচ্ছে না যে তার মধ্যে এত বড় একটা প্রবলেম চলছে। এরকম একটা অ্যাসিমটোম্যাটিক জায়গায় কিন্তু পেশেন্টকে পৌঁছে দেওয়া যেতে পারে উইথ ট্রিটমেন্ট। অবশ্যই স্টেম সেল ট্রান্সপ্লান্ট যেখানে করা দরকার সেখানে করতে হবে। সেই বিষয়ে আপনাকে বিশেষজ্ঞ হেমাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে। তিনি জানাবেন যে আপনার পেশেন্টের কোন রিস্ক গ্রুপের মধ্যে পড়ছেন, সেখানে ট্রান্সপ্লান্ট করা যাবে কি করা যাবে না, করলে তার রিস্ক কতটা, তার বেনিফিট কতটা, কতদিন পর্যন্ত উনি ভালো থাকতে পারেন, লিউকিমিয়ার দিকে টার্ন নেওয়ার চান্সেস কতটা, সমস্ত কিছুই আপনাকে আপনার বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট জানিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন ট্রিটমেন্টটায় যাবেন। এবারে এই রকম প্রবলেম যদি আপনাদের আশেপাশে কারোর থাকে, যে রক্ত বারবার কমে যাচ্ছে, কিছুতেই রক্ত থাকছে না যেটাকে আমরা বলি শরীরে, সেক্ষেত্রে আপনাকে আপনার নিকটবর্তী হেমাটোলজিস্টের কাছে যেতে হবে, তার যত তাড়াতাড়ি সম্ভব ডায়াগনোসিস করতে হবে এবং অবশ্যই বোন ম্যারো থেকে ভয় পাবেন না, কারণ বোন ম্যারো ছাড়া এটাকে ডায়াগনোসিস করাই যাবে না। বোন ম্যারো করুন, করিয়ে এটা ডায়াগনোসিস করুন, কারণ তাহলে দেখবেন এই হাসপাতালে ছোটাছুটি এই হ্যারাসমেন্টটা থেকে অন্তত আপনারা মুক্তি পেতে পারবেন।